President Carter, President Clinton, President Bush, President Obama. তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। ওটা ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ। বিজেপি নেতাদের আগ্রাসী বক্তব্যে ভাগ্য পড়েছে নরেন্দ্র মোদী। ট্রাম্পের শপথের দিন যা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে? নির্বাচন কি তাদের অপেক্ষার প্রহর শেষ হলো আওয়ামী লীগের ঈদের দিন শুরু হলো, কারণ আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করতেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ করলেই তো তাদের মনে হচ্ছে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে যাবে, ডক্টর ইউনূসকে পাছায় লাথি মেরে আবারই ফ্রান্সে পাঠিয়ে দিবে, এমন একটা চিন্তাভাবনা। তো আসলেও কি এমন হওয়ার সম্ভাবনা আছে? দর্শক, একটা সম্ভাবনাকে ভিডিও দেখবো, যিনি হয়তো আওয়ামী লীগ করেন। তিনি মনে করতেছেন যে ট্রাম্প ক্ষমতায় বসার সাথে সাথেই হয়তোবা বিপদে পড়ে যাবে ডক্টর ইউনূস। পাশাপাশি আরেকটা আলোচনা শুনবো, আসলেও কি বাস্তবতা এমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা। এই স্লোগান নিয়ে ডক্টর ইউনূস এবং জামাত শাসিত যে সরকার এই মুহূর্তে বাংলাদেশে বসে আছে, তার থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হিসেবে আমরা ভেবেছিলাম, মানে অনেকের একটা আশা আছে, আমি জানি আমার দর্শকদের, যে আইল মেক আমেরিকা গ্রেট এগেইনের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছেন, আজকে ক্ষমতায় বসছেন, তিনি আসলে হয়তো আন্তর্জাতিক একটা বড় চাপ বাংলাদেশের উপরে পড়বে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ট্রাম্পের শপথ গ্রহণের পরবর্তীতে যা ঘটনাগুলো ঘটবে, এটার সাথে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন হওয়ার কতটুকু সম্ভাবনা আছে বা আশু কোনো সম্ভাবনা আছে কিনা না। আমরা অনেকেই জানি যে এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে, যদিও আমরা সকলেই বলি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু আমরা আমাদের দেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করি, কতটুকু সত্য মিথ্যা এটা তো অন্য আলাপ, যে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইন্ডিয়ার একটা শক্ত ভূমিকা আছে। এই দেশের গুটি চালাচালি যত হয়, ক্ষমতার পট পরিবর্তন যতবারই ঘটেছে, এই দুটো দেশ বিশেষ করে, অন্যান্য অনেকগুলো দেশ এখানে খেলে, পাকিস্তান খেলে, এখানে আইএসআই অপারেশন আছে, রয়ের পাশাপাশি অন্যান্য আরো অনেকগুলো দেশ খেলে, চায়নার হয়তো একটা স্টেক আছে, কিন্তু মূলত আমাদের এখানে আমেরিকা এবং ভারত এক ধরনের বড় গেম প্লেয়ার। তো এর আগে যখন মোদি প্রথমবারের মতো প্রাইম মিনিস্টার হন, বিএনপি তখন বিরোধী দলে, এবং তাদের একটা ধারণা ছিল যে কংগ্রেস শাসিত সরকার, ভারতীয় সরকার যেহেতু শেখ হাসিনাকে বোধহয় অন্ধ সাপোর্ট দিচ্ছে, তাদের যেহেতু গান্ধী ফ্যামিলির সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে, শেখ ফ্যামিলির যোগাযোগ বন্ধুত্ব আছে, এই কারণে দিয়ে যাচ্ছে, এবং মোদি আসলে ভারতের এই পলিসিটা চেঞ্জ হবে। এটা আশা করে যেদিন মোদি নির্বাচনে জিতে, আপনাদের অনেকের খেয়াল আছে যারা একটু সিনিয়র হয়ে গেছেন, যে ঢাকায় মিষ্টির দোকানের সকল মিষ্টি শর্ট পড়ে গিয়েছিল। কারা কিনেছিল, কেন কিনেছিল সেটা বলতে চাচ্ছি না, বুঝে নেন। এইবার ডোনাল্ড ট্রাম্প যখন আসলেন, এর আগেই কিন্তু বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এবং ডোনাল্ড ট্রাম্প আসলে জো বাইডেন প্রশাসনের বাইরে গিয়ে একটা কিছু করবেন যেটা আওয়ামী লীগের জন্য অনেক সুখকর হবে, এটা তারা আশা করছিলেন। এটা হচ্ছে স্বাভাবিক আশা, কিন্তু আমাদের অনেক আওয়ামী লীগ সমর্থক বন্ধু বান্ধবরা বিশ্বাস করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথেই বাংলাদেশে আবার আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রীর আসনে বসবেন, এবং তারাই আবার আগের মতো একটা অবস্থায় চলে যেতে পারবেন। এই গোটা বিষয়টা আদৌ কতটুকু সত্য? দেখেন, ভারত বাংলাদেশকে যে চোখে দেখে, এটাই আসলে আমেরিকা যদি দেখে, তাহলে কিন্তু এই গেমটা যে আন্তর্জাতিক পক্ষ থেকে একটা অশান্তি তৈরি করা, দেশে বা সরকার পরিবর্তনের জায়গা তৈরি করা, এটা সম্ভব হয়। কিন্তু আমরা দেখেছি, মানে আমরা সকলেই জানি যে ভারত বেশ স্ট্রংলি সাপোর্ট দিয়ে যাচ্ছিল বিগত সরকারকে, আওয়ামী লীগ সরকারের সাথে তাদের রিলেশন অনেক ভালো ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খুবই খারাপ ছিল। মানে এখানে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে ফেলা সহ বিভিন্ন জিনিস দিয়ে একেবারে দৃশ্যমান এক ধরনের উত্তেজনা ছিল, এবং একটা সময় তো বিএনপির অনেকেই, মানে আমার মনে আছে যে বিএনপির একজন নেতা পরবর্তীতে আওয়ামী লীগে জয়েন করেছিলেন, যে পিটার হাসকে ভগবান ডেকে আমরা বসে আছি, তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিলেন। আওয়ামী লীগের একটা বিশ্বাস ছিল যে আমেরিকা খুব বড় আকারে গেম এখানে খেলতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত জুলাই আগস্টের ঘটনার যতগুলো পিছনের গল্প আমরা জানি যে এখানে আমেরিকা একটা বড় রোল প্লে করেছে।
অনেক ধরনের মোবিলাইজেশনের পিছনে সরাসরি তাদের প্রত্যক্ষ গোয়েন্দা সমর্থন ছিল, তাদের আর্থিক সমর্থন ছিল, রিসোর্স সমর্থন ছিল। এগুলো অস্বীকার করার কিছু নাই। এগুলা যদি কেউ অস্বীকার করে বলেন যে শুধুমাত্র আমি আর আপনি মিলে এত বড় কাজ করে ফেলেছি, আসলে এগুলো স্রেফ বোকামি। আমি যদি বুড়বক নাও বলি, বোকা বলতে হবে। ওইসব রাজনৈতিক সেন্স যাদের, তাদের সাথে আসলে আলাপ করার ইচ্ছা আমার নাই। এখন ট্রাম্প প্রশাসন আসলে কি হচ্ছে? ট্রাম্প প্রশাসন আসলে ট্রাম্পের সাথে মোদির একটা ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে। ট্রাম্প একটা এক্স করেছিলেন, টুইট যেটাকে আমরা বলি, টুইট করেছিলেন এক্স, বা মানে আগে যেটাকে টুইটার বলা হতো, এবং সেখানে তিনি স্পেসিফিক বাংলাদেশের বিষয়ে খুব স্ট্রংলি বলেছিলেন। প্রথম লাইনটা এরকম ছিল, আই স্ট্রংলি কন্ডেম দ্য বারবারিক ভায়োলেন্স এগেনস্ট হিন্দুস, ক্রিশ্চিয়ানস অ্যান্ড আদার মাইনরিটিস who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos. মানে স্ট্রংলি কন্ডেম করছেন তিনি, তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলছিল তখন। ইউনূস সরকারের মব, সরকারের প্রত্যক্ষ মদদে যে ঘটনাগুলো ঘটছিল তার নিন্দা জানিয়েছিলেন। এবং একই টুইট, অনেক লম্বা টুইট, এটা আসলে মূলত ভারতীয় বংশোদ্ভূত তো যে ভোটাররা আছেন তাদের প্রতি তার অ্যাপিল ছিল। এবং যেহেতু কমলা হ্যারিস এর সাথে ভারতের একটা সম্পর্ক আছে ধরে নিয়ে ভারতীয় আমেরিকান নাগরিক যারা আছেন ভারত ব্যাকগ্রাউন্ডের, তারা যাতে ট্রাম্পকে ভোট দেন, এই জন্য তিনি এই অ্যাপিলটা করেছিলেন পরোক্ষভাবে। এবং সেখানে তিনি বলেছিলেন, আন্ডার মাই অ্যাডমিনিস্ট্রেশন উইল অলসো স্ট্রেংথেন আওয়ার গ্রেট পার্টনারশিপ উইথ ইন্ডিয়া অ্যান্ড মাই গুড ফ্রেন্ড প্রাইম মিনিস্টার মোদি। ইন্ডিয়া এবং প্রাইম মিনিস্টার মোদির সাথে তিনি, তার গুড ফ্রেন্ড, ভালো বন্ধু মোদির সাথে তিনি সম্পর্ক আরও শক্তিশালী করবেন, আরও উষ্ণ করবেন, এটাই ছিল তার সেই প্রত্যাশা। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি ট্রাম্প যখন জিতেছেন তার আগেও মোদি তাকে মানে অনেকটাই তার পক্ষে টুইট করেছেন। ট্রাম্প জেতার পরে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। ট্রাম্পকে যারা প্রথমে বিশ্বনেতা, যারা প্রথমে অভিনন্দন জানিয়েছিলেন, মোদি হচ্ছেন তাদের একজন। এর বাইরে যেটা হচ্ছে, ভারতীয় বংশোদ্ভূত প্রচুর লোক, প্রচুর আমেরিকান গুরুত্বপূর্ণ পদে বসেছেন ট্রাম্প প্রশাসনে। ট্রাম্প তাদেরকে মনোনীত করেছেন। বিশেষ করে ধরেন কাশ প্যাটেলের কথা বলা যায়, FBI ডিরেক্টর হচ্ছেন, মানে তিনি FBI বস হচ্ছেন। তারপরে জয় ভট্টাচার্য কলকাতার লোক, পশ্চিমবঙ্গের বাঙালি, তিনি এখানের মধ্যে আছেন। NIH এর ডাইরেক্টর হচ্ছেন তিনি। তারপরে আছেন হারমিত ধিলন হচ্ছেন সিভিল রাইট ডিভিশনের, ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিভিল রাইট ডিভিশন দেখছেন। তারপরে শ্রীরাম কৃষ্ণ আছেন, বিবেক রামাশ্রী আছেন, এবং উষা ভেন্স হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি, যেটা ভাইস প্রেসিডেন্টের স্পাউস, তিনি ভারতীয় ফ্যামিলি থেকে আগত। এই সব কিছু মিলিয়ে আশা করা হচ্ছিল যে ভারতের সাথে আমেরিকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন ধরে আছে, এটা আরও অনেক বেড়ে যাবে। কিন্তু খুব মজার একটা প্যাচ লাগলো, এই মাত্র প্যাচটা লাগলো, যদিও এটাকে একটা হিকাপ আমরা ধরতে পারি। সেটা হচ্ছে ট্রাম্প আজকে তার যে অভিষেক হচ্ছে সেখানে কিন্তু অন্যবারের মতো না, মানে 248 বছরের ইতিহাসে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট একটা খুব মানে সাধারণ লোকজনকে নিয়ে এবং ইন্টারন্যাশনাল লিডারদেরকে দাওয়াত দিয়ে একটা বড়সড় অভিষেকের আয়োজন করছেন। সেখানে মোদি দাওয়াত পান নাই। অবশ্য আরও অনেক গুরুত্বপূর্ণ নেতারা, আমি যদি একটু নজর বোলাই, আমার যে লিস্ট আছে, চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং ছাড়া জাতিসংঘের যে 5টি স্থায়ী দেশ আছে তার বাকি দেশগুলোর কোনো প্রেসিডেন্ট এখানে দাওয়াত পান নাই। যেমন ধরেন, মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান দাওয়াত পান নাই। যেমন ধরেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দাওয়াত পান নাই, ফ্রান্সের প্রেসিডেন্ট দাওয়াত পান নাই, জার্মানির চ্যান্সেলর বলেন বোধহয় ওনারা, জার্মানির সরকার প্রধান যিনি, তিনি দাওয়াত পান নাই। কিন্তু জি জিনপিং পেয়েছেন, যদিও জি জিনপিং আসছেন না, কিন্তু তিনি পেয়েছেন। তারপরে হচ্ছে G7 থেকে হেড অফ স্টেট থেকে পেয়েছেন জর্জা মেলোনি, ইটালির হেড অফ স্টেট। এর বাইরে G20 থেকে অনলি প্রেসিডেন্ট হাভিয়ার মিলাই হচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, তিনি দাওয়াত পেয়েছেন। তাছাড়া পেয়েছেন ধরুন হাঙ্গেরিয়ান প্রেসিডেন্ট ভিক্টর অরবান, এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে, উনি পেয়েছেন, এবং ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, আমরা বাংলাদেশে অবশ্য বেঞ্জামিন নেতানিয়াহু বলি, যাই হোক বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি পেয়েছেন।
এর বাইরে কিছু আরো আন্তর্জাতিক নেতারা পেয়েছেন, কিছু বিতর্কিত নেতারা পেয়েছেন, যেমন ধরুন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো হচ্ছেন কনভিক্টেড একজন এই মুহূর্তে ক্ষমতার অপব্যবহারের জন্য। তিনি ব্রাজিলে শাস্তি ভোগ করছেন, তাকেও দাওয়াত দিয়েছেন ট্রাম্প, এবং তিনি যদি দেশের বাইরে আসতে চান তাহলে ব্রাজিলের আদালত থেকে তাকে অনুমতি নিতে হবে। এই গোটা গেস্ট লিস্ট দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা উগ্র ডানপন্থী যারা নেতা আছেন বিশ্বে, তাদেরকে ট্রাম্প ইনভাইট করেছেন তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং সেটা যদি হয় থাকে, আমরা যেভাবেই দেখি নরেন্দ্র মোদী কিন্তু বিশ্বে একজন ডানপন্থী নেতা হিসাবে, উগ্র ডানপন্থী নেতা হিসাবে প্রমাণিত, প্রচারিত এবং পরিচিত। সেই জায়গায় মোদির দাওয়াত পাওয়াটা খুব অস্বাভাবিক হতো না। যদিও অনেক ছোট ছোট দেশ পেয়েছে, অনেক বড় দেশ পায় নাই, রাশিয়া পায় নাই, আমি আগেই বলেছি আপনাকে, যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম ওরা পায় নাই, ফ্রান্স পায় নাই, জার্মানি পায় নাই, কিন্তু সেই হিসাবে ভারত না পেলেও অস্বাভাবিক নয়। কিন্তু তার সাথে যে পার্সোনাল বন্ধুত্ব, ভারতের সাথে যে যোগাযোগ, ভারতের যে ইম্পর্টেন্স, এই জায়গাটায় এসে সেটা না করে ভারতের যে চিরশত্রু চায়নার প্রেসিডেন্ট জি জিনপিং, তাকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে এক জিনিস। দ্বিতীয় হচ্ছে যে জি জিনপিং এর সঙ্গে মোদি দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন, যেটা মিডিয়া এসেছে। মনে হচ্ছে যে চায়নার সাথে বরঞ্চ সম্পর্কটা আর একটু ইমপ্রুভ হচ্ছে, এবং সেটা যদি হয়ে থাকে মোদির অবস্থাটা একটু পিছিয়ে যায়। এখন ভারতীয় মিডিয়া গত কয়েকদিন ধরে খুব একটা বলছে যে না, এত ভিড়ের মধ্যে গিয়ে মোদির লাভ নেই, ট্রাম্প অতি দ্রুতই ভারত সফরে আসবেন এবং মোদিও খুব দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন এবং ট্রাম্পের সাথে দেখা করবেন। এইটা নিয়ে কাজ হচ্ছে, এবং এটার কাজ করছেন তাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর, উনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তিনি ট্রাম্প প্রশাসনের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করেছেন বলে পত্রিকায় খবর এসেছে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। যদি এই অবস্থা হয়ে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সাথে যদি মোদির সম্পর্ক সেই লেভেলের উষ্ণ না থাকে, বাংলাদেশের প্রায়োরিটিটা অনেক পিছিয়ে যাবে। এটা একেবারে বাস্তব ঘটনা, এটা অস্বীকার করার কিছু নেই। কারণ বাংলাদেশ তো ভারতের কাছে প্রথম প্রায়োরিটি না, ভারতের কাছে ভারত হচ্ছে প্রথম প্রায়োরিটি, এবং ভারত নিজেই যদি সেখানে পিছিয়ে যায়, এবং এই মুহূর্তে জো বাইডেন প্রশাসন যেভাবে বাংলাদেশে খেলছে, এই খেলাটা ট্রাম্প কন্টিনিউ রাখবেন না যদি ভারত তাকে কনভিন্স করতে পারে যে তুমি আমি একসাথে। এখানে একটা ঘটনা কিন্তু আছে, এটা হচ্ছে মানে এতটুকু যা বললাম এটা হচ্ছে অনেকটাই একটা দৃশ্য। আমরা যদি ঠিক উল্টো দিকে যাই, আমরা দেখব মার্কিন রাষ্ট্রদূত যিনি এই মুহূর্তে ভারতে আছেন, তিনি গত কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি কিন্তু বাংলাদেশ বিষয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত একসাথে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, মানে যা যা ব্লা ব্লা ওরা বলে থাকেন সেইগুলার বিষয়ে একমত। এই যে একসাথে একমত, ভালো চাই, আগ্রহী, ইটস এ সিগনিফিক্যান্ট সিগনাল। এটা একটা সিগনিফিক্যান্ট সিগনাল। এর বাইরে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসার কথা ছিল তিনি আসেন নাই, তার জায়গায় আরেকজনকে ভারপ্রাপ্ত হিসেবে পাঠানো হয়েছে। তিনি কাজ করছেন। তিনি আবার খুব সম্ভবত গতকালকে সরকারের একটা উচ্চ পর্যায়ের বৈঠকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলে নেয়। আমরা দেখেছি যে ওয়েস্টার্ন কান্ট্রির অ্যাম্বাসেডারগুলো বাংলাদেশে আসলে একদম খুব ভিভিআইপি ট্রিটমেন্ট পায় এবং সাংবাদিকদের সামনে কথা বলতে খুব পছন্দ করে। তিনি কথা বলেন নাই। এই জায়গাটা মিলিয়ে একটা টেনশন আছে যে ভারতের চোখেই দেখুক বা মার্কিন যুক্তরাষ্ট্র নিজের মতো করে ইভ্যালুয়েট করে থাকুক, বাংলাদেশের সিনারিও নিয়ে তারা উদ্বিগ্ন। এখানে সবচাইতে মানে অ্যাকিলিস হিল যদি আমি বলি, যে জায়গাটায় আটকে গেছে, এটা হচ্ছে ডক্টর ইউনূসের একটা বিশ্ব ইমেজ হচ্ছে তিনি শান্তির পক্ষে, মানবাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে থাকবেন, কিন্তু তার সরকার আসার পরে যেটা দেখা গেছে যে তিনি আসলে তা নয়। মানে একটা চূড়ান্ত সাম্প্রদায়িক একটা লোক, যারা সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিচ্ছে, চিন্ময় প্রভুর জামিন কোনো কারণ ছাড়াই বাদ দিচ্ছে, রাস্তাঘাটে মব ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টগুলো গিয়ে চাপ দিচ্ছে তোকে গরু জবাই করতে হবে, গরু বিক্রি করতে হবে। মানে একটা সাধারণ রেস্টুরেন্ট সে চাইলে উটের মাংস বিক্রি করবে, আপনার কি? কিন্তু সেটা হচ্ছে। এবং এই যে মব ভায়োলেন্স হচ্ছে, পত্রিকাগুলোর সামনে গরু জবাই করা এবং ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে একটা বাংলাদেশকে একটা ইসলামী উগ্রবাদী দেশ হিসাবে চিহ্নিত করার যে চেষ্টা ডক্টর ইউনূসের সরাসরি মদদে, তিনি না বাট তার যে চেলাচামুন্ডার আছে সরকারে, এদের মদদে, এটা সবগুলো এদের লোক করছেন। এইটা একটা অ্যাকিলিস হিল হিসাবে আছে, এইটা একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে। আপনারা জানেন যে এই জিনিসটা নিয়ে কিছুদিন আগে জনি মুর
অনেকটা আধ্যাত্মিক পরামর্শক বলা যেতে পারে। ট্রাম্পের একসময় আধ্যাত্মিক পরামর্শক ছিলেন এবং তিনি ওইখানে যেটা বলেছেন যে উনি ছিলেন ইউএসসিআইআরএফ এর খুব সম্ভবত কমিশনার, ইউএসসিআইআরএফ এর কমিশনার, যেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারি প্রতিষ্ঠান মনিটর করে দেখে, রিপোর্ট করে, সেটার কমিশনার ছিলেন এবং তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের একজন ধর্মীয় আধ্যাত্মিক গুরু বলেন বা গাইড হিসাবে ছিলেন। তিনি কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের এই বিষয়টা নিয়ে তারা খুব উদ্বিগ্ন এবং বাংলাদেশের ফর্মার স্পিকার ট্রাম্প ওয়ান্টস বাংলাদেশ অন অ্যাট্রোসিটিস অ্যাগেনস্ট মাইনরিটিস, মানে এই জায়গাটা তারা পরিষ্কার করেছেন। এই সব কিছু মিলিয়ে যদি বাংলাদেশে এইভাবে মানবাধিকার লঙ্ঘন হতে থাকে, এইভাবে যদি অন্যায় অবিচার চলতেই থাকে, মব ভায়োলেন্স চলতেই থাকে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ভারতীয় মানে যে ভার্সন আছে সেই ভার্সনের উপরে ভর করবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের উপরে কিছু স্যাংশন আনা, কিছু চাপ প্রয়োগ করার প্রস্তুতি আছে। এবং যদি সেটা হয় বাংলাদেশের ইকোনমির জন্য ক্ষতি হবে এবং ইভেনচুয়ালি ডক্টর ইউনূসকে এবং তার সরকারকে খুব মানে অপমানজনকভাবে বিদায় নিতে হবে। কিন্তু সেটা যদি না হয়, সেই জায়গাগুলো যদি ঠিক হয়ে যায়, তাহলে ইমিডিয়েট ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খুব স্বাভাবিক চলবে এবং সেটা খুব বেশি উষ্ণ না হলে এই ধরনের আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপরে ইমিডিয়েট আসবে না বলে আমার একটা ধারণা। এবং সেটা যদি হয়ে থাকে, আমার যে আওয়ামী লীগ সমর্থক বন্ধুরা ভাবছিলেন যে খুব দ্রুত ট্রাম্প আসার সাথে সাথেই তারা ফিরে আসবেন, শেখ হাসিনা ফিরে এসে প্রধানমন্ত্রী হবেন, সরকারে আসবেন, সেটা ইমিডিয়েট সম্ভব হবে না। সেই অংশটুকু আসলে আওয়ামী লীগকে নিজের মতোই করতে হবে, নিজের মতো করেই তাকে ডিল করতে হবে, তাকে রাজনীতিতে যেতে হবে, তাকে জনগণের সাথে যেতে হবে, তার কৃতকর্মের অতীতের যে কৃতকর্ম, তার যে ব্যাগেজ, এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। বাট ট্রাম্প প্রশাসন আসার সাথে সাথে আমার একটা ব্যক্তিগত ধারণা, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে বর্তমান সরকার রাজি হবে বা বাধ্য হবে। আমি রাজি না বলি, তাদের দেওয়ার তো আগ্রহ নাই, বাধ্য হবে। কারণ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন তারা করবে, এটা আরও বেশি উগ্র এবং প্রকটভাবে এদের কুচিন্তা বলেন বা ইল ইন্টেনশন যেটাকে আমরা বলি, সেটা প্রকাশ করে ফেলবে। সুতরাং তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দেবে। সেই নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে সেই বিষয়ে অবশ্যই সকলেরই সন্দেহ আছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আগেই সন্দেহ করেছেন, সেটা আমরাও ধরে নিচ্ছি। বাট নির্বাচনে আসার সুযোগ দিবে। এখন আওয়ামী লীগকে ডিল করতে হবে যে তারা কিভাবে এই নির্বাচনে আসবেন। তাদের যে ব্যাগেজ আমি বলেছি, তাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ, তাদের বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ, তাদের বিরুদ্ধে গুম খুনের যে অভিযোগ এবং আরও অনেকগুলো অভিযোগ আছে। আর পাশাপাশি তাদের উন্নয়নের একটা বিরাট বয়ান আছে, তারা পদ্মা সেতু করেছে, তারা মেট্রো রেল করেছে, তারা আরও বিশাল বিশাল উন্নয়ন যেহেতু দীর্ঘদিন ধরে তারা করেছে। এই দুইটার ওয়েট তারা কিভাবে করবে। সামাজিক সুরক্ষায় আওয়ামী লীগ অনেকগুলো কাজ করেছে, সাধারণ গরিব মানুষের অনেক উপকার হয়েছে এবং ওইখানে কিন্তু অনেক সাপোর্ট আছে তাদের। সেই সাপোর্ট বেসটা নিয়ে আওয়ামী লীগ কীভাবে আসবে সেটা দেখতে হবে। কিন্তু যদি আওয়ামী লীগ বা যে কেউ ভেবে থাকেন যে আন্তর্জাতিক কোনো পট পরিবর্তনের কারণে রাতারাতি এই দেশে রাজনৈতিক পট পরিবর্তন হবে, আমি মনে করি তারা ভুল ভাবছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ট্রাম্প আসায় ইমিডিয়েট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন হবে কিনা, হলে কি হতে পারে, যদি মন্তব্যের ঘরে জানান। আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রাম্পের শপথের দিন যা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। এ বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে সারা বিশ্বের জন্যই ঐতিহাসিক একটা ঘটনার শুভ মুহূর্ত। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নাটকীয় প্রত্যাবর্তন ঘটানো ডোনাল্ড ট্রাম্পের আজ শপথের দিন। তিনি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ৪ বছর আগে ক্ষমতা তিনি ছাড়তে চাননি, কিন্তু বাধ্য হয়েছেন ক্ষমতা ছাড়তে, কারণ জনসমর্থন ছিল না। প্রিয় দর্শক, হোয়াইট হাউস ছাড়তে সেই সময় বাধ্য হয়েছিলেন ট্রাম্প। ৪ বছর পর দেশের মানুষের বিপুল সমর্থন নিয়ে আবারও হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প। আনপ্রেডিক্টেবল এই লিডার আবারও ফিরে এসেছেন। অনেক জল্পনা কল্পনা ছিল তাকে নিয়ে। 2020 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনের কাছে গোহারা হেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার অবস্থান ছিল একেবারে খাদের কিনারে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আততায়ীর বুলেট এড়িয়ে অধিকাংশ মার্কিন ভোটারের সমর্থন নিয়ে তিনি তৃতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের শপথের দিন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হয়েছে? প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের দিনে সুখবর পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই। সেই বিষয়ে আসবো এবং চুলচিরা বিশ্লেষণ করব। তবে ঐতিহ্য বা প্রথাকে ভেঙে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত রয়েছে দেশি বিদেশি অতিথি। ধারণা করা হচ্ছে যে 5 লাখেরও বেশি মানুষ উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এখন এই শপথ অনুষ্ঠানে কারা কারা থাকলেন, কারা কারা আসলেন না, সেটা একটা বড় বিষয়। তবে মোটা দাগে এটা বলা যায় যে দক্ষিণপন্থী ডানপন্থী নেতারাই এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ভাজন বলে পরিচিত অনেকে কিন্তু দাওয়াত পাননি। আচ্ছা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনিও দাওয়াত পেয়েছেন। যদিও শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দৃশ্যমানভাবে সাপে নেউলের সম্পর্ক, তবুও দাওয়াত পেয়েছিলেন শি জিনপিং, কিন্তু তিনি যাননি। শি এর প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হাং জং। প্রিয় দর্শক, নরেন্দ্র মোদী কি দাওয়াত পেয়েছেন? ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, তিনি দাওয়াত পেয়েছেন, তবে তিনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? কারণ ইতোমধ্যে দুজনের সম্পর্কে খানিকটা শীতলতা তৈরি হয়েছে। কিন্তু এটাই কি মেইন কারণ? না। অনেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীকে হরিহর আত্মা হিসেবে উল্লেখ করেন, মানে একজন আরেকজন ছাড়া চলেন না, এইরকম একটা ব্যাপার। কিন্তু ব্যতিক্রম আজকে সেখানে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত না হয়ে তার প্রতিনিধি হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্করকে পাঠানো হলো। প্রিয় দর্শক, তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আমন্ত্রণ জানানো হয়নি। তাকে কেন আমন্ত্রণ জানানো হয়নি? তিনি কি আসলে ডোনাল্ড ট্রাম্পের পছন্দের লোক না? আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের একটা সহমর্মিতা সহযোগিতার সম্পর্ক রয়েছে। তাহলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন না ট্রাম্প, তাহলে কি করলেন? কারণ কি? বিশ্লেষকরা এর পেছনে নানা ধরনের কারণ খুঁজছেন। কেউ কেউ বলছেন যে তিনি যেহেতু বামপন্থী সেই জন্য দাওয়াত দেননি। আবার কেউ কেউ বলছেন যে সাম্প্রতিক সময়ে কিয়ার স্টারমারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে। আগ বাড়িয়ে অনেকে বলছেন যে টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগটি উঠল, টিউলিপকে প্রশ্রয় দিলেন কিয়ার স্টারমার, এটিও ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত না দেওয়ার অন্যতম কারণ। যাই হোক, আমরা একটা বিশ্লেষণ করতে চাই যে আজকের দিনে বড় আলোচনা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসীন হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হবে। এই যে কোথায় যুক্তরাষ্ট্র আবার কোথায় বাংলাদেশ, কেন এই ধরনের সমীকরণ তোলা হচ্ছে, এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। আপনারা জানেন যে ডেমোক্রেটদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ভালো সম্পর্ক। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করেন, সম্মান মর্যাদা দেন তাকে। ক্ষুদ্র ঋণের প্রবক্তা, নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ হিসেবে অনেক উঁচুতে দেখেন। যেহেতু ডেমোক্রেটরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, ডেমোক্রেটদের বিরোধী ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবে অপছন্দ করবেন। এই সমীকরণ ধরেই কিন্তু অনেকে জল্পনা কল্পনা বা বিচার বিশ্লেষণ করেন যে ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বেকায়দায় পড়বেন। কিন্তু উল্টো ঘটনা দেখা গেল। আজকে সুখবর পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি সেই সুখবর? আপনারা জানেন যে বাংলাদেশে আমেরিকার একজন রাষ্ট্রদূত ছিলেন, তার নাম পিটার হাস। তিনি ব্যাপক আকারে আলোচিত, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ব্যাপকভাবে তৎপরতা চালিয়েছিলেন বাংলাদেশের অভ্যন্তরে, বিশেষ করে সুশাসন, গণতন্ত্র, নির্বাচন, এসব বিষয়ে পিটার হাস ব্যাপক কাজ করেছিলেন। কিন্তু নির্বাচনের 1 মাস আগে হঠাৎ করেই তিনি নিশ্চুপ হয়ে যান। পরে জানা যায় যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমঝোতার কারণে পিটার হাস তার কর্মতৎপরতায় ছেদ ঘটান। যাই হোক প্রিয় দর্শক, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন সাক্ষাৎ করেছেন। কেন আজকেই সাক্ষাৎ করতে হলো? কারণ আজকে তো তার দেশের প্রেসিডেন্টের শপথ। এটা কাকতালীয় হতে পারে অথবা পরিকল্পিতও হতে পারে। সাক্ষাতে উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি নিরঙ্কুশ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন টেসিয়ান জ্যাকবসন। ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে বিভিন্নভাবে সহায়তা করতে প্রস্তুত। এটা একটা বড় ধরনের কমপ্লিমেন্ট।
প্রধান উপদেষ্টার চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কেও দুই নেতার সঙ্গে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পুরোপুরি একমত পোষণ করেছেন। রাষ্ট্রদূত টেসি অ্যান জেকবসন তিনি বলেছেন যে ভবিষ্যতে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়িত হবে সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করতে চায়। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেছেন তার সরকার দেশের প্রত্যেক নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন তখন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি ঢাকাস্থ রাষ্ট্রদূত জ্যাকবসন বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কি বার্তা দিচ্ছে? এই সম্পর্কটি যে আসলে তলানিতে যাবে না বা শীতল হবে না সেই বার্তাই কিন্তু আমরা পাচ্ছি। তাহলে ওই যে আওয়ামী লীগের পক্ষ থেকে বয়ানটি দেওয়া হচ্ছে বা ভারতের পক্ষ থেকে যে ধরনের উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতা এলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেকায়দায় পড়বে, তার কি হবে? এক্ষেত্রে আওয়ামী লীগ কিছু কৌশল গ্রহণ করেছে। প্রথম কৌশল হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছে যাতে যুক্তরাষ্ট্রকে দল হিসেবে তার পক্ষে রাখতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে এবং এটা যেন অব্যাহত থাকে সেই প্রচেষ্টা চালানো আওয়ামী লীগের তৃতীয় কর্মকৌশল হচ্ছে ট্রাম্প যেন বাংলাদেশকে একটি মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে বিবেচনা করে সেই বিষয়ে প্রচেষ্টা চালানো। আরেকটি হচ্ছে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগ যেন ফিরে আসতে পারে সেই জন্য অব্যাহতভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এই কৌশলগুলো নিয়েই মূলত আওয়ামী লীগ এগুচ্ছে। আর এক্ষেত্রে ভারতের বিজেপি সরকারকে কাজে লাগাতে চায়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সুতো ধরে যদি বাংলাদেশে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সেটাই তাদের জন্য লাভের একটা বিষয়। কিন্তু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বেশ কিছু ইস্যুতে ভারতের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন। বিশেষ করে বিভিন্ন পণ্যে কর আরোপের প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক বিভিন্ন ব্যক্তিবর্গকে নাজেহাল এবং হত্যা করার অভিযোগ সহ নানা বিষয়ে ইতোমধ্যে ট্রাম্পের সঙ্গে মোদির একটা দূরত্ব তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আরো কিছু সমস্যা তৈরি হয়েছে, যেমন কিয়ার স্টারমারের সঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব তৈরি হয়েছে। আমেরিকার ডিপ স্টেট কি ভাবছে? আমেরিকার ডিপ স্টেট কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে নয়। তারা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হবার পরেও এখনো ভাবছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু পশ্চিমা বিশ্বে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে, সুতরাং তার সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের একটা ইতিবাচক সম্পর্ক তৈরি হতে পারে। বিশেষ করে ট্রাম্প জামানায় ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হবার সম্ভাবনাও আছে। কিন্তু সময়ই বলে দেবে আসলে ট্রাম্প বাংলাদেশকে কিভাবে দেখছেন, ট্রাম্পের নীতিতে কোনো পরিবর্তন আসছে কিনা বা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ভিন্ন কিছু ভাবছে। দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে? নির্বাচন কি তাদের যে টার্গেট ডেট সেই ডেটের আগেই কি হবে? উপদেষ্টা, ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম, তার একটা ফেসবুক স্ট্যাটাস সেরকম রহস্যেরই জন্ম দিয়েছে। আবার অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বললেন সেখান থেকেও কিন্তু নতুন রহস্যের জন্ম দিল। ওদিকে শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ সময় জানিয়ে দিলেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা গতকালকে ঢাকায় তার নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন। সব মিলে রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত। সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। শেখ হাসিনা ফিরছেন এবং শেখ হাসিনা যখন ফিরছেন এই বার্তা যখন আসলো তখন
উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইউনূস সরকার কি ভয় পাচ্ছেন কিনা। ভয় পাওয়ার একটা ইঙ্গিত তার একটা ফেসবুক স্ট্যাটাসে, যেটার শিরোনাম তিনি দিয়েছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি। দীর্ঘ যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে হতাশার সুর লক্ষ্য করা গেছে এবং জুলাইয়ের আন্দোলন বিরোধী শক্তি আরও বেশি শক্তিধর হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি স্ট্যাটাসটি শুরু করেছেন যেভাবে ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে, পুরনো ভাব আদর্শিক বন্দোবস্ত সক্রিয় হচ্ছে, সরকারের দায় দিন অসুবিধা নেই, আমরা চেষ্টা করছি, কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না সেই ব্যাখ্যা আমরা দিব। অর্থাৎ সরকার যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, সরকার যে পেরে উঠছে না, সেটা কিন্তু মাহফুজ আলম প্রথমে স্বীকার করে নিয়েছেন। সরকার যখন ব্যর্থ তখন এই সরকারের চলে যাওয়া উচিত কিনা সেই আলোচনা কিন্তু চতুর্দিকে চলছে। এরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি একটা প্রেস কনফারেন্সে নির্বাচন আগে হয়ে যেতে পারে, নির্বাচন এগিয়ে নেওয়া হতে পারে এমন ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে আমরা আগেভাগেই নির্বাচন করব। সেই আগেভাগে নির্বাচন বলতে তিনি ডিসেম্বরের কথা বলেছেন, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। কিন্তু সেটাও বোধহয় শেষ পর্যন্ত ঠিক নয় সেই কথাটা। নির্বাচন কি আরও অনেক বেশি এগিয়ে আসছে? নির্বাচন কি এবছরের জুনের আগেই হয়ে যাবে? সেই প্রসঙ্গ যখন চারিদিকে আলোচনা এবং টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, ঠিক সেই সময় সজীব ওয়াজেদ জয় একটা বার্তা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বার্তা, শেখ হাসিনার ফেরার বার্তা। শেখ হাসিনা ফিরছেন এবং ফিরবেন এটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করবে, শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচন করার যে মিশন, সেই মিশনে নামবেন। নির্বাচনের যে ঘোষণা, সেই ঘোষণা এগিয়ে আসছে কিনা সেই আলোচনার মাঝে সজীব ওয়াজেদ জয়ের এই কথাটা কিন্তু টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে কিংবা হতে যাচ্ছে, এমনটা ভাবলে ভুল ভাবা হবে না। যখন শেখ হাসিনা ফেরার একেবারে নির্দিষ্ট মোটামুটি দিনক্ষণ ঘোষণা করা হলো যে শেখ হাসিনা নির্বাচনের ঘোষণা আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন, কেমন করে ফিরবেন, কিভাবে ফিরবেন, এই আলাপগুলো যখন হচ্ছে, তখন আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হয়ে যাচ্ছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে নানা রকমের আলোচনা হচ্ছিল গত বেশ কিছুদিন থেকে। গত 2 মাসের মূল আলোচনাটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারির শপথ এবং শপথের পরে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প। জয় যে ঘোষণাটা দিয়েছেন, সেই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শক্তি থেকেই আসছে কিনা, ভারতের শক্তি থেকেই আসছে কিনা, সেই আলোচনাগুলো যখন হচ্ছে, তখন আমরা দেশের অভ্যন্তরে দেখলাম একটা বড় ঘটনা ঘটতে। পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে এবং ভয়াবহ হলেও যেটা সত্য, সেটা দেখা গেছে পুলিশ বাহিনীর পোশাকের রঙের সঙ্গে পাকিস্তানি পুলিশ বাহিনীর পোশাকের রঙের প্রায় হুবহু মিল। এটা কি এক ধরনের ইচ্ছাকৃত কর্মকাণ্ড নাকি ভুলবশত কালার একই হয়ে যাচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে পুলিশ বাহিনীর নতুন এই রং, যে রং পাকিস্তানি পুলিশ বাহিনী ব্যবহার করে, সেই রঙের পোশাক কেন ব্যবহার করা হবে? বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে কিনা? সেই আলোচনাগুলো শুরু হয়েছে। সব মিলে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত, বাংলাদেশে পুলিশ বাহিনীর পাকিস্তানি ভাবগাম্ভীর্যের পোশাকের দিকে চলে যাওয়া, উপদেষ্টা মাহফুজ আলম ব্যর্থতা স্বীকার করে নেওয়া, নির্বাচন আগে হবে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছায়, জুলাই বিপ্লবের ঘোষণা, এই ঘোষণার কবর রচনা বোধহয় হয়েই গেছে, ৭২-এর সংবিধানের কবর রচনা হচ্ছে না। সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের বিপক্ষেই বোধহয় সব কিছু চলে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কি গদিতে থাকতে পারবেন, নাকি তিনি পদত্যাগ করবেন, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে? যে আলোচনাটা ভারতের বিভিন্ন গণমাধ্যম বারবার বলার চেষ্টা করছে, বারবার তোলার চেষ্টা করছে, সেদিকেই কি এগোচ্ছে বাংলাদেশ? আপনার মতামত জানিয়ে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন বাস্তবতা এমন সম্ভাবনা আছে কিনা, সেটা যদি আমরা একটু নিজেরাই চিন্তা করি যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি ব্যক্তিগত বা কোনো দেশের স্বার্থ হাসিলের জন্য কাজ করবেন, নাকি তিনি আমেরিকার জন্য কাজ করবেন।
তো তার সাম্প্রতিক তিনি এই তার শপথ অনুষ্ঠানের আসার আগেই কিন্তু কিছু ইঙ্গিত দিয়েছেন চীনের সাথে বন্ধুত্ব এবং ব্যবসায়িকের বিজনেসের যে একটা মনোভাব তিনি দিয়েছেন, সেটার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বা কোনো ঝামেলার মধ্যে তিনি যাবেন না, বরং বিজনেসটাকে তিনি খুব দ্রুত বা বিজনেসটা কীভাবে এগিয়ে নিয়ে যায়, তথ্য প্রযুক্তি কীভাবে এগিয়ে নিয়ে যায়, এটা কিন্তু তার কার্যক্রমের মধ্যে ফুটে উঠতেছে। ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ এদের সাথে সম্পর্ক করেছেন এবং চীনের সাথে তিনি নজিরবিহীন চীনের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে তার শপথ অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন। এগুলোর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে না যে বাংলাদেশ নিয়ে এতটা মাথা ঘামাবেন যুক্তরাষ্ট্র। যাই হোক প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন এবং আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।